ইন্টারেস্টিং হলো ফাদার হেনেসি এই খালের মধ্যে স্নান করতেন এবং ভাসতেন। এটা ঘটনা হয়ে গেছে যে ফাদার পানির উপরে হাঁটে, আমিও শুনেছি। তারপরে জিজ্ঞেস করলাম একদিন তাকে, অবশ্য বয়স বেশি ছিল, যে আপনি নাকি পানির উপরে হাঁটেন? ও তুমিও জানো, এটা বলছেন। এবং এই বন্যার সময়ে এই বেদির চারিপাশে পানি, ফাদারের ঘরে পানি, কোন্দা নিয়ে নৌকা নিয়ে বেদির পাশে তারা বসতো মিশা শোনার জন্য, আর ফাদার পানির দাঁড়িয়ে মিশা দিয়েছেন 54-55 সনের দিকে। এখন যেখান দিয়ে আমরা প্রবেশ করি এখানে নিচে একটা সুড়ঙ্গের মতো ছিল। আমি কিন্তু বেশিরভাগ নিজের অভিজ্ঞতায় বলছি, এটা ভুল না, এটা সত্য। এখান দিয়ে বাঘ দেশাল আর বন বিড়াল থাকতো। তো এগুলি দেখে ছেলেমেয়েরা ভয় পেত, দৌড়াতো টিফিনের সময়। হ্যাঁ, এর সঙ্গে ছিল কাশবনের মতো এবং মুলিবার, যেখানে আমরা বলি যে সরু চোকা চোকায়। এখানে গিয়ে কুলুবাড়ির জার্মান কুলুর ছেলে রবি রড্রিক্স, ওকে জানি কে দৌড়ানি দিল, কে ওটার মধ্যে পড়ছে। এখান থেকে আমরা বলি মাংসের খল্ল সুইটা গেছে। আর এটা দেখে কান্নাকাটি বকা সিস্টাররা, যা হোক পরে ওকে নেওয়া হয়। সিস্টারদের কথা বলা হলো, SMR সিস্টারদের আমার এই জন্য স্মরণীয় 52 সনে আসতেন। 52 সনে আমার জন্ম হয়। সিস্টার কার্মেল SMR আমার কিন্তু কি ধাত্রী ছিলেন। হ্যাঁ, ধাত্রী। আর ফাদার আন্তনি ডি সুজা, উনি আমাকে বাপ্তিস্মা দিয়েছেন। এরপরে ফাদার বডি আসছেন। এই তো আমরা জানি, এই জিনিসটা জানি। তাহলে এই 1971 সন পর্যন্ত এখানে চোর ডাকাতের ভয় ছিল না। স্বাধীনতার পরেই চোর ডাকাত বাড়ছে। তো এই সময়টা খুবই ভালো ছিল। দুইজন কেলুমালি ছিল নাম, একজন ফাদার শঙ্করের বাবা আর একজন আলিমার বাড়ি। এই দুইজনকে সবাই ভয় পেত, অনেক বিশ্বস্তভাবে কাজ করতো, পাহারা দিত। আর বাবুর্চি ছিল আমাদের নির্বাহী পরিচালক বিটু ডিকস্তার বাবা, সিমন ডিকস্তা। এই বেটায় সবার সঙ্গে আপনি করে কথা বলতো, আর কথা বললেই বলতো রুটি খাইবে, তাহলে আসলে পরে আমাদের রুটি দিত খাওয়ার জন্য সব সময়। ইন্টারেস্টিং ছেলে গেল। তারপরে এই যে গির্জার মাঠ ছিল এটা, এখানে অনেক খেলাধুলা হতো। বিকালবেলা স্কুলের ছেলেমেয়েরা খেলতো, বড়রা খেলতো ফুটবল, কাবাডি, দাঁড়িয়ে বান্ধা এগুলি খেলতো। একটা খেলা না বললেই হয় না, খেলোয়াড়ের একজন এখানে আবার আছে, সামনের সারিতে বসে আছে, চিত্তদা। তো সেখানে অবিবাহিত পুরুষ আর ছাত্ররা খেললো। এমন কম্পিটিশন, মানে এগুলো সব খোলা ছিল, দাঁড়ানোর জায়গা নাই। এই ছাত্ররা, চিত্তদাও ছিল ওখানে, ওরা 3টা গোল দেয়, আর বাকিরাও অনেক চেষ্টা করো, গোল আর দিতে পারল না। এবং সেখানে ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ ছিল কুলুবাড়ির বকুল। এত ভালো গোলকিপার ছিল যে ওকে পরাস্ত করতে পারেনি। এটা 1960 সনে আর্চবিশপ গাঙ্গুলি এখানে আসেন। তখন আমরা ছোট ছিলাম, কিন্তু আমরা আরিফলে গিয়েছিলাম এবং কীর্তন করে, নাচ করে, বাদ্য বাজনা সহকারে তাকে এখানে নিয়ে আসা হয়। এবং এখানে আনার পরে ওই যেখানে হল ঘরটা, এখানে অনুষ্ঠান হয়, সেখানে ওই অনুষ্ঠানের প্রধান ছিলেন এডভিন ডিকস্তা, আরও কয়েকজন। কিন্তু যেটা ছিল মন কাড়ার বিষয়, সেটা ছিল 2টা ছোট মেয়ে, সুন্দরী ফুটফুটে মেয়ে নাচ করে। নাচটার কথা ছিল এরকম, নাচ করো সবে, নাচ করো নতুন প্রভুর আগমনে, নাচ করো, নাচ করো সবে, নাচ করো নতুন প্রভুর আগমনে, ফুর্তি করো। সেই 2টা মেয়ে হইল, একটা হইল আমাদের বাড়ির আন্না রিবেরু, মিতার মা, আর আরেকটা হলো মেদিনীর বাড়ির যে সুভাষ, ওর শাশুড়ি ডলি গোমেজ। তো ওদেরকে সবাই চিন্তাই তো এরকম করে গিয়ে, কারণ এত সুন্দর নাচটা ছিল। এই আর্চবিশপের জন্য সবাই এটা মনে রেখেছিল। আপনারা জানেন, আমরা জানি যে লাতিন ভাষায় মিশা হতো। আর লোকেরা, আমার মনে হয় অন্যান্য জায়গার চেয়ে রাঙ্গামাটির মানুষ লাতিন বেশি পারত। এই ছোট সাধারণ পাড়া আপনারা বলতো মানু পাগলা, মানুয়েল, ফাদার রোনাল্ডের বোধহয় জ্যাঠা হয়। ও 4 বছর সেবক দলে ছিল এবং আমাদেরকে সেবক হওয়া শিখালো। বড় মিশা হলে 6 জন সেবক, আর ছোট মিশা হলে, ছোট মিশা মানে একটা বাতি, আর বড় মিশা 3টা 6 জন সেবক লাগতো। আর শীত গ্রীষ্ম বর্ষায় ছেলেমেয়েরা আসতো এবং লাতিন ভাষায় যে গান হতো, সেটা বিশেষভাবে গুড ফ্রাইডে এবং 2রা নভেম্বর যে গান হতো, আমরা না বুঝে ওখানে কান্না করতাম। গানের সুরগুলা খুবই করুণ ছিল। আর সেগুলো যখন বাদ যায় 65-এর দিকে, অনেক মানুষ গ্রহণ করতে পারেনি। অন্যান্য মিশনও তাই হয়েছে যে লাতিন গানই ভালো ছিল, বুঝি না একটু জেনে ওগুলি ভালো ছিল, এখন বুঝি বাংলা এগুলি ভালো না, এরকম একটা মনোভাব এখানেও ছিল।
এবং তারা ফাদার কাছে গিয়ে বলল, ফাদার ম্যাকম্যান ছিলেন, ফাদার আপনি কি যে বলেন এখন সব বুঝি, আগে বলেন ওইটি ভালো ছিল, ওই মিশা আনেন আবার বিশপের কাছে বললেন, এইটা বলছে। তো যাই হোক, বর্তমানে গির্জার যে অবস্থাটা বললাম, এখানে একটা টিউবওয়েল ছিল, বললো খারাপ, এই বারান্দার মধ্যে বিশেষভাবে ছেলেরা থাকতো, তো এখানে পানি নিতে আসতো, বুঝতেই পারেন পানি নিতে আসে কারা, তো ওখানে অনেক সময় সঙ্গী সঙ্গিনী নির্বাচন হতো, মানে বলতো প্রেমের ঘাট। এই এখানে টিউবওয়েল ছিল, আমার ছোট সাঁতানি পাড়ার অর্ধেক, রাঙ্গামাটির পূর্ব পাড়ার পুরাটার এই অঞ্চলের সবাই এই পানি নিতে আসতো এবং ওখানে তাদের মধ্যে আলাপ আলোচনা হতো। 1968 এবং 1970-এর দিকে চিত্ত ফ্রান্সিসের নেতৃত্বে রাঙ্গামাটিয়া খ্রিস্টীয় সমাজোন্নয়ন সংঘ নামক একটি সংঘের সৃষ্টি হয় এবং ওই সময় থেকে মদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান জোরদার হয়। তারা নাটক করত, প্রার্থনায় যোগ দিত এবং শিখাতো ছেলে মেয়েদের যে মুরব্বীদের মান্য করবে, যেটা এখন আমরা দেখে অভাব। এটা আমি অনেক ফিল করি যে আমাদের মুরব্বীদের কথা আমরা শুনি না, এটা আমাদের শোনার দরকার। সেই সঙ্গে ওনার নাম আবারও আসে খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘ, ভাও যুব সমিতি, এগুলোর উদ্যোক্তা তিনি। অন্যদিকে ছাত্রীরাও কয়েকজন, যেমন শান্তি এবং আরো কয়েকজন এগুলোর মধ্যে এগিয়ে আসছে। 1975 সন পর্যন্ত এই গির্জার কম্পাউন্ড ছিল সবকিছু কেন্দ্র, খেলাধুলা বলি, গান বাজনা, মিলন মেলা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান সব। ঢাকা থেকে তখন রেলগাড়ি ছাড়া এখানে আসার উপায় ছিল না, আর সবার কেন্দ্রস্থল ছিল এখানে, যেখানে মিলিত হবে তারপরে তারা স্টেশনে যাবে। বর্ষাকালে এখান থেকে দড়িপাড়া গিয়ে তারপর হেঁটে যাবে, কেউ নৌকা দিয়ে পুবাইলেও যেত। মোট কথা এটা ছিল কেন্দ্র। তারপর এখানে এখন উল্লেখ করেছে অনেকে নাটকের কথা, আমি একটু বেশি বলছি নাটকটার বিষয়ে, যে এখানে সামাজিক নাটক হতো, যেমন রামের সুমতি, ললিতা, ঐতিহাসিক নাটক হতো হেলেন, আন্টিগোনাস, ধর্মীয়, পলাতক, মিশর কুমার, গলিয়াত বধ, এগুলো। আর এখানে ক্যাথলিক ব্যক্তি সবাই মিলে সেটা করতো। আর নাটকের গুরুদের নাম বলা হয়েছে। রিবেরো বাড়ির, আমাদের বাড়ির পিটার সাহেব, তার ছেলে জন টিটু রিবেরো, উনি তৎকালীন সময়ে ইউএসআইএস অফিসে কাজ করতেন, আর বড়দিনের সময় আর ইস্টারের সময় রেলগাড়িতে করে টোকি বাইস্কোপের যন্ত্রপাতি আনতেন, তারপরে এখানে দেখাতেন। আর সেটা খরচ উঠানোর জন্য 4 পয়সা বা 6 পয়সা টিকিট সবসময় না নিতেন, এবং বাইবেল ভিত্তিক ছিল। তখন আমরা জীবনে প্রথম দেখি যে জীবন্ত মানুষ কিভাবে দেখা যায়, অববে পুত্র, লাজার, মার্থা, মারিয়া, যিশুর জন্ম, এগুলো দেখানো হতো।